মানে নেক্সট ক্লাস আপাতত শুক্রবারে আসো 4 তারিখ, ঠিক আছে? 4 নভেম্বর থেকে তাহলে ক্লাস শুরু হবে, বুধবারের পরে তোমাদের ইয়ার চেঞ্জ মূলক পরীক্ষার ছুটি, ঠিক আছে? আচ্ছা লেখো তাহলে, কি বলছিলাম আমরা? তড়িৎ দ্বিমেরু লেখো, দুটি সমমানের বিপরীতধর্মী চার্জ, দুটি সমমানের বিপরীতধর্মী চার্জ, দুটি সমমানের বিপরীতধর্মী চার্জ পরস্পর থেকে স্বল্প দূরে স্থাপন করলে, দুটি সমমানের বিপরীতধর্মী চার্জ পরস্পর থেকে স্বল্প দূরে স্থাপন করলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। এটার নাম তড়িৎ দ্বিমেরু। ডাইপোল শিখছো না ছোটকালে? সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস শিখছো নি? হ্যাঁ, এটার নামই ডাইপোল, এটার নামই দ্বিমেরু, বুঝছো? ইংলিশে বলে ডাইপোল, বাংলায় বলে কি? দ্বিমেরু। ঠিক মধ্যবিন্দুর নাম, তাদের মধ্যবর্তী ঠিক মধ্যবিন্দুর নাম হচ্ছে দ্বিমেরু কেন্দ্র। এটাকে ও দিয়ে লিখি, পরে লিখি, একটু বুঝে লই। ও থেকে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য এল যদি ধরি, তাহলে টোটাল কত? 12। এটারে বলে দ্বিমেরু বাহু। এই দ্বিমেরু বাহু এবং দ্বিমেরু সংশ্লিষ্ট যে কোনো একটা চার্জের গুণফলকে, দ্বিমেরু বাহু এবং দ্বিমেরু সংশ্লিষ্ট যে কোনো একটি চার্জের গুণফলকে বলে দ্বিমেরু ভ্রামক। কি বলে? দ্বিমেরু ভ্রামক বা দ্বিমেরু মোমেন্ট বলে। ডাইপোল মোমেন্ট, ইংলিশে বলে ডাইপোল মোমেন্ট। তাহলে সেই ডাইপোল মোমেন্টকে আমরা পি দিয়ে লিখি। পি সমান কি? যে কোনো একটি চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে ভেক্টর হিসাবে সূচিত করা হয়, সেজন্য ডাইপোল মোমেন্টও একটা কি? ভেক্টর। কিউ এর একক কুলম, দূরত্বের একক মিটার, তাহলে এটার এককটা কি? কুলম মিটার। সেন্টিমিটার বলো না, সেন্টিমিটারের সি এম দুইটাই ছোট হাতের, কুলম মিটারের সি বড় হাতের, এম কি? ছোট হাতের। বুঝেছি? আচ্ছা, এই দ্বিমেরু কেন্দ্র থেকে সকল দূরত্বের হিসাব নিকাশ হবে। আমি চিত্র আঁকার সুবিধার জন্য বড় করে আঁকছি, কিন্তু এরা কিন্তু এত দূরে নাই, এরা কি একদম কাছাকাছি। তাহলে সেই ক্ষেত্রে চিত্র আঁকার সুবিধার জন্য আমরা দূরে করে লিখছি, কিন্তু এরা কি বলতো? পরস্পর নিকটবর্তী। আচ্ছা, এই দ্বিমেরু মোমেন্টের সুবিধা হচ্ছে, বাইরে থেকে যদি আমি একটা চার্জ রাখি, একজন এ বিন্দু যদি ওই চার্জটার আকর্ষণ করে, বি বিন্দু আবার কি করবে? বিকর্ষণ করবে। এটা মনে রাখতে হবে, এ বিন্দু আকর্ষণ করলে বি বিন্দু কি করবে? বিকর্ষণ হবে। ফলে এই কনসেপ্টটা বা এই জিনিসটা একটা ঘূর্ণন প্রবণতাও লাভ করে। কি লাভ করে? ঘুরার একটা শক্তিও লাভ করে। ঠিক আছে, কেমনে ঘুরার শক্তি লাভ করে? যেমন মনে করলাম আমি এখানে একটা ডাইপোল রাখলাম, এটা প্লাস কিউ, আসো এটা কি? মাইনাস। আমি বাইরে যদি কোনো তড়িৎ ক্ষেত্র এখানে রাখি, তোমরা তড়িৎ ক্ষেত্র এখনো শিখো নাই, আমরা শিখাবো। তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় প্লাস থেকে শুরু হয়, কোথায় শেষ হয়? মাইনাসে শেষ হয়। এটার নাম তড়িৎ বলরেখা। কি রেখা? তাহলে খেয়াল করে দেখো, এই এরোগুলি দিয়ে বুঝাইতেছে মাইনাস, আর এইখান থেকে বুঝাইতেছে কি? প্লাস। তাহলে খেয়াল করে দেখো, এই প্লাসটা কি করবে? বিকর্ষণ করবে। আবার এই মাইনাস এই প্লাসটা কি করবে? আকর্ষণ করে। এটা ঘোরা শুরু করবে না? বুঝছেন না? বুঝে নাই? ফলে সে একটা টর্ক পাবে। কি পাবে? টর্ক পাবে। ঠিক আছে, এটাকে বলে দ্বন্দ্বের ভ্রামক, এটাকে বলে টর্ক। অথবা কি পাবে বলতো? ঘূর্ণন প্রবণতা। কি প্রবণতা? ঘূর্ণন প্রবণতা। তাহলে এই ঘূর্ণন প্রবণতাকে আমরা যদি টাউ দিয়ে লিখি, ছোটকাল থেকে শিখছো, টাউ ইকুয়াল টু কত?
এফ ক্রস আর শিখছো না, এফ ক্রস কি আর, তাহলে এখানে এফ আর টাউ এর মান যদি চিন্তা করি, এফ আর কি বলতো সাইন থিটা, এফ এর মান যদি কিউ ই কনসিডার করো, আর কি তাদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্বকে আমরা 2l দিয়ে লিখতে পারি, গুণন কত সাইন থিটা। তো চিন্তা করে বলো এই কিউ এল আর কিউ এই দুইটা গুণ করলে আবার কি পাই, পি পাই। তাহলে পি ই সাইন থিটা, তার মানে টর্ককে যদি ভেক্টর হিসাবে লিখতে চাই পি ক্রস ই লেখা যায় না? বুঝছেন না বলেন, বুঝছেন? ওটাই এই যে এটা ভেক্টর হিসাবে কেন গণনা করা হলো, এই এলটা ব্যাসার্ধ ভেক্টর মানে সরণ ভেক্টর হিসাবে কনসিডার করতেছি, মানে এল এর একটা ডাইরেকশন আছে, তো প্লাস থেকে শুরু করে মাইনাস পর্যন্ত এই ডাইরেকশনটা হচ্ছে 2l এর ডাইরেকশন। না আকর্ষণ করতেছে ঠিক আছে, কিন্তু ওই যে বললাম তো মোমেন্টের ডাইরেকশন আছে, 2l এর যেহেতু ডাইরেকশন আছে মোমেন্টের ডাইরেকশন আছে, এজন্য ভেক্টর। স্কেলার হইলে তো মানে সবকিছুরই একটা ভ্যালু আছে, ভ্যালু মানে স্কেলার, কিন্তু আবার যদি যেগুলির ডাইরেকশনও থাকবে সেগুলি ভেক্টর হিসেবে আচরণ করবে। যেহেতু 2l এর একটা ডাইরেকশন বিজ্ঞানীরা বলে দিছে, সেহেতু এটার সাথে কোনো কিছু স্কেলার রাশি গুণ করলে সেটাও কি হবে, ভেক্টর হিসেবে কাউন্ট হবে। আগাইলুম, দেখো দ্বিমেরু কেন্দ্র হতে আর দূরত্বে, দ্বিমেরু কেন্দ্র হতে আর দূরত্বে দ্বিমেরু কেন্দ্র হতে আর দূরত্বে থিটা কোণে কোন বিন্দুতে প্রাবল্য এবং বিভব নির্ণয়। এগুলি নির্ণয় করা একটা জটিল প্রসেস, এগুলি নির্ণয় করা একটা কি প্রসেস, জটিল প্রসেস। আমরা জটিল প্রসেসে যাবো না, আমরা সূত্রটা একটু শিখে ফেলবো, তাইলে আমাদের এগুলিতে আর ভেজাল হবে না। এটা মনে করলাম প্লাস কিউ, কথা বুঝো, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা কেন্দ্র, এটা এ, এটা ও, এটা বি। কেন্দ্র থেকে কত দূরে, আর দূরে, কত কোণে, থিটা কোণে। পি বিন্দুতে আমি প্রাবল্য বের করতে চাই, তাহলে পি বিন্দুতে প্রাবল্য থাকবে কয়টা বলো তো? পি বিন্দুতে প্রাবল্য বের করতে চাইছি, তাহলে কেমন চার্জ বসাবো বলো বলো? +1 কুলম্ব চার্জ বসাবো। বসানোর পরে এই পি বিন্দু বাদ দিয়ে আর কয়টা বিন্দুতে চার্জ আছে, তাহলে একটা কি প্লাস আর একটা কি মাইনাস, একটা আকর্ষণ আর একটা বিকর্ষণ। তাহলে আলটিমেটলি এই পি বিন্দুতে একটা বল কাজ করবে প্লাস চার্জের জন্য এই বরাবর না, ই প্লাস এর জন্য ধরলাম, আর এটা এই বরাবর ই মাইনাস এর জন্য ধরলাম। বুঝছো না বোঝালে? তাহলে এই দুইটা দুইটা বল কাজ করছে, দুইটা প্রাবল্য কাজ করছে, কিন্তু আসলে লব্ধি কি আর দুইটা থাকবে, কয়টা হয়ে যাবে, একটা। তাহলে এই দুইটা মিলায় যদি একটা কনসিডার করি, সেই একটা কোন দিকে হবে, এদের মাঝখানেই কোন একটা দিকে হবে, এটাই ফাইনাল লব্ধি, এটাই কি লব্ধি। যদি মানগুলি দেওয়া থাকতো তাহলে আমরা কি আমাদের মূল নিয়মে আমরা করছি, কিন্তু তোমাদের শিখাইছি যে কোন একটা বিন্দুতে প্রাবল্য থাকলে কেমনে বাই করতে হয়। প্রথমে কি ই প্লাস বাই করবো, তারপরে কি ই মাইনাস বাই করবো, তারপরে কি দুইটা মিলাই আবার মধ্যবর্তী কোণ দিয়া লব্ধি মান করবো, লব্ধি ডাইরেকশন বাই করবো। বুঝতে পারছো? এখানে ওই কাজগুলি আমরা করছি, কিন্তু এত কিছু না করে সহজে করে দিতেছি আমরা। তাহলে আমরা ধরে নিলাম এখানে যে প্রাবল্যটা বের হয়েছে ই, ই এর ভ্যালুটা কত, ই এর ভ্যালুটা হচ্ছে 1/4πε0 পি বাই কত r³ √3 cos² θ +1। প্রমাণ জটিল প্রমাণ, এত কিছু করার দরকার নেই, সূত্রটা শিক্ষা লইতে হবে। এখানে 1/4πε0 তো পুরান জিনিস, পুরাতন ভাবি, এগুলি নিয়ে কথা বলার দরকার নেই। পি মাত্র শিখাইলাম, কিউ × 2l। পি কি
তাহলে এতদিন শিখছো 1/4πε0 q/r² শিখছো না, কিন্তু এখন কি আর কিউব। কেন জানো? কারণ পি এর ভিতরে কিন্তু একটা আর আছে। পিটা কি কিন্তু কিউ না, এটা কি পি। পি কি কিউ ইনটু 2l না, ওইখানে একটা এল আছে না, ওই এল এই এল এর একক কেটে যাবে, তার মানে একক নিয়ে কিন্তু ভেজাল নাই। তোমরা মনে করো না এখানে কিউব আছে দেখে কি ভিন্ন একক, কিন্তু বুদ্ধিটা কি কিন্তু অবজেক্টিভে বারবার আসে যে প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্কটা কি, ঘনের ব্যস্তানুপাতিক। কিন্তু প্রাবল্যের সাথে দ্বিমেরু না হইলে তখন কি হবে, বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছি না বুঝলি? যদি দ্বিমেরু হয় তাহলে কি ঘনের ব্যস্তানুপাতিক, আর নরমালি বর্গের ব্যস্তানুপাতিক। কথা বুঝছেন না? আর প্লাসের সাথে যে কোণ তৈরি করছে এটাকে যদি ফাই ধরি, কি ধরি, তাহলে আমরা হিসাব করে দেখছি প্রাবল্যের ডাইরেকশন কি ফাই না, তাহলে হিসাব করে দেখছি টেন ফাই ইকুয়াল টু হাফ অফ টেন থিটা। টেন ফাই কি, টেন ফাই কি হাফ অফ টেন থিটা। এখান থেকে যদি আমরা আরেকটা কাজ করি, বিভব বের করতে চাই, এটা কি বের করলাম, প্রাবল্য। যদি আমি বিভব বের করতে চাই, যদি বিভব বের করতে চাই তাইলে সূত্রটা হচ্ছে একই রকম। বিভব কয়টা, দুইটা না, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। বিভবের সুবিধা কি, বিভবের সুবিধা কি নাই, দিক নাই। ঠিক আছে, তাহলে সেই ক্যালকুলেশন করে আমরা হিসাব করে দেখছি কি 1/4πε0 p/r²। নর্মালি q/r ছিল, কিন্তু p/ কত r², সাথে একটা cos থিটা গুণ আছে। কি গুণ আছে? একটা মজার বিষয় খেয়াল করে দেখো, এইখান থেকে এই দূরত্বটা কত এল, এইখান থেকে এই দূরত্বটা কত আর, এই যে অতিভুজ যেটা আর কি এপি, এটার মানটা হচ্ছে এল প্লাস আর কস থিটা। আবার এইখানের খেয়াল করে দেখো, এই দূরত্বটা বড় না এই দূরত্বটা বড়, এপি বড় না বিপি বড়? এপি বড়, তাহলে এপিটা প্লাস আর বিপিটা কি হবে এল মাইনাস আর কস থিটা। কথা বুঝছো? যদি এরকম হইতো এখানে প্লাস না থেকে এখানে প্লাস থাকতো, তাহলে ছোট্ট দূরত্বটা হচ্ছে মাইনাস আর বড় দূরত্বটা, ছোট্ট দূরত্ব বড় দূরত্ব, ছোট্ট দূরত্ব বড় দূরত্ব। বুঝছি না বুঝি না? ক্লিয়ার? মোটামুটি এগুলি জানা থাকলে তোমরা সে কোনো ধরনের অঙ্কই করতে পারবা। কোত্থেকে আসছে জানলে ভালো লাগতো, কিন্তু অনেক বড় প্রমাণ, 2-3 পৃষ্ঠার প্রমাণ, এগুলি করার সময় নষ্ট করার দরকার নেই আপাতত। তাহলে এগুলি কখন ইউজ করতে পারবো? ডিরেক্ট দ্বিমেরু হইলে। দ্বিমেরু না হইলে, দ্বিমেরুর শর্ত কি, দুইটা যে চার্জ আছে সেই দুইটা চার্জের মান কি হইতে হবে সমান, কিন্তু কি বিপরীত ধর্মী। যদি 10 কুলম আর -10 কুলম হয় এটা দ্বিমেরু, যদি 10 আর 10 হয় মান সমান কিন্তু বিপরীত ধর্মী তো না, তাহলে এটা কিন্তু দ্বিমেরু না, এটা নরমাল চার্জ। এটা নরমাল নিয়মে করতে হবে। ক্লিয়ার? ওটাই। দেখো বিশেষ ক্ষেত্র 1 নাম্বার দিয়ে লেখো, পি বিন্দুটি অক্ষের উপর অবস্থিত হলে বি বিন্দুটি অক্ষের উপর অবস্থিত হলে এ বিন্দু বি বিন্দু অক্ষের উপর অবস্থিত বলতে বুঝিয়েছি ও বিন্দুটা মনে করো এইখানে পি বিন্দু অবস্থিত এখানে, তাহলে এটা ও বিন্দু। তাহলে দূরত্ব হয় কার কাছ থেকে, কেন্দ্রের কাছ থেকে। তাহলে এইখান থেকে দূরত্বটা কত আর, নাকি? তাহলে এটা কি প্লাস কিউ, এটা কি মাইনাস কিউ। তাহলে এইখান থেকে এই বিন্দুর দূরত্বটা কত আর, তাহলে এইখান থেকে দূরত্ব কত হবে আর মাইনাস এল। এইখান থেকে দূরত্বটা কত হবে আর প্লাস এল। বুঝছি? একটু চিন্তা করে আমাকে বলো, একটু চিন্তা করে আমাকে বলো, সেটা হচ্ছে থিটার মান কত, 0 ডিগ্রি। তাহলে এখানে থিটা কত, 0 ডিগ্রি। তাহলে প্রাবল্য কত হবে
1/4πε0 পি বাই কত আর কিউব রুট ওভার 3 cos স্কয়ার 0 ডিগ্রি প্লাস 1। তার মানে ডিরেক্ট সূত্র কি লিখতে পারি 4πε0 2p বাই আর কিউব। এখানে 3 আর 1 কত 4 না, 4 এর রুট করলে কত 2। বুঝছি। আচ্ছা আর বিভব কি হবে 1/4πε0 পি cos 0 ডিগ্রি বাই কত আর স্কয়ার। তাহলে কি দাঁড়াইলো 1/4πε0 পি বাই আর স্কয়ার। কথা বুঝেছি। বুঝছি। এটা কখন সব সময় যদি পি বিন্দুটা কি হয় অক্ষের উপরে হয়। ওটাই। আচ্ছা দেখো যা বলতেছিলাম লম্ব সমদ্বিখণ্ডক মানে থিটা কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দূরত্ব কত আর স্কয়ার এল স্কয়ার। এখানে দূরত্ব কত আর স্কয়ার প্লাস এল স্কয়ার। সেই ক্ষেত্রে ই এর ভ্যালু কত হবে বলো 1/4πε0 পি বাই কত আর কিউব রুট ওভার কত পি cos স্কয়ার 90 ডিগ্রি প্লাস 1। তাহলে কি দাঁড়াইলো বলো তো তোমরা এই সূত্র ডিরেক্ট লিখবা 4πε0 পি বাই আর কিউব রুট 1। আর বিভব কি হবে বি ইকুয়াল টু 1/4πε0 পি cos কত ডিগ্রি 90 ডিগ্রি বাই কত আর স্কয়ার। cos 90 এর মান কত 0। তার মানে ওই বিন্দুর কোনো ভোল্টেজ নেই। কেন ভোল্টেজ নাই দেখো এখান থেকে যতটুকু দূরত্ব এখান থেকে সেম দূরত্ব না। তাহলে একটা পজিটিভ বিভব একটা কি দুটা যোগ করলে কি হবে 0 হবে। বুঝেছি। উঠাই। যেটাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলি, আরো সহজ ভাষায় বলি তড়িৎ বলরেখা। আরেকটা ভাষা আছে আবেশ রেখা। একটা তড়িৎ ক্ষেত্রের আশপাশের কতটুকু পর্যন্ত তার আয়ত্তে থাকবে এটা কিন্তু অসীম পর্যন্ত থাকে না। তাই হইলে তো যে কোনো তড়িৎ সুইচের মধ্যে আমগুলো আকর্ষণ করে লয়ে চলে যেত। ঠিক আছে আঙ্গুল দিলে না পরে কি হয় আকর্ষণ করে দূর থেকে কি টাইনে নিয়ে যায়। ঠিক আছে একটা নির্দিষ্ট পর্যন্ত থেকে সে টানতে পারবে কিন্তু এটা তো অসীম না। তাহলে কতটুক পর্যন্ত একটা বস্তু আরেকটা বস্তুকে টানতে পারবে আকর্ষণ করতে পারবে বা চার্জকে বিকর্ষণ করতে পারবে এটার একটা নির্দিষ্ট সীমারেখা আছে। এটাই তার তড়িৎ ক্ষেত্র। সেই তড়িৎ ক্ষেত্রকে বোঝানোর জন্য বিজ্ঞানীরা কিছু কাল্পনিক রেখা কল্পনা করছে। মানে এটার ভিজিবিলিটি নাই। তোমরা অনেক সময় দেখছো না যে বিভিন্ন মুভির মধ্যে কোনো দামি কিছু মূল্যবান কিছু সেভ করার জন্য এক জায়গায় স্টোর করে রাখে। ঠিক আছে চোর চুরি করতে যায় দেখে কিছু নাই তোর এক ধরনের স্প্রে করে অথবা চোখে চশমা দেয় যে বাইরে থেকে না দেখা গেল দেখা যায় লাল লাল লাইট সবুজ সবুজ লাইট। ঠিক আছে না একটু কেরামতি করে গিয়ে লয়ে লয়। তাহলে এরকম তড়িৎ বলরেখার কোনো এরকম ফিজিবিলিটি নাই যে কোনো স্প্রে করলে দেখা যাবে এই যে বলরেখা নির্গত হইতেছে অথবা কোনো চশমা পড়লে দেখা যাবে যে কাছ থেকে প্লাস থেকে মাইনাসের দিকে যাইতেছে এরকম কোনো ভিজিবিলিটি নাই কাল্পনিক রেখা। কিন্তু হিসাব করে দেখা গেছে অন্য একটা চার্জ রাখলে সে এই পথেই যায়। তার মানে বলরেখার কনসেপ্টটা অনেকটা কিসের উপর নির্ভর করতেছে চার্জের উপর নির্ভর করতেছে। কনসেপ্টটা হচ্ছে মনে করলাম আমার কাছে একটা তড়িৎ ক্ষেত্র আছে এই একটা তড়িৎ ক্ষেত্র এখানে কিছু চার্জ জমা ছিল। তাহলে আমি কি করলাম এতদিন যে সংজ্ঞাগুলি শিখে আসছো সেখানে বলা হয়েছে একক ধনাত্মক চার্জ আনতে হবে কিন্তু এখানে একক ধনাত্মক না একটা ধনাত্মক মানে কি যে কোনো একটা ধনাত্মক চার্জ আমি এখানে রাখলাম। রাখলে এই প্লাস কি করবে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে কি করবে একটা করবে বিকর্ষণ একটা করবে কি বিকর্ষণ। আর যদি এখানে প্লাস না থাকে কি থাকে মাইনাস সেটা কি করবে আকর্ষণ। যাই করুক না কেন তাহলে বিকর্ষণ করলেও সে একটা নির্দিষ্ট দিকে যাবে আকর্ষণ করলেও সে একটা নির্দিষ্ট দিকে আসবে। তাহলে এই যে রেখাগুলি সৃষ্টি হবে তার চারপাশে এটার নাম হচ্ছে কি বলতো তড়িৎ বলরেখা বা আবেশ রেখা বা তড়িৎ ফ্লাক্স বলি আমরা এটা। কথা বুঝতে পারছো। তাহলে লেখো কোনো একটা কোন তড়িৎ ক্ষেত্রে
একটি ধনাত্মক চার্জ স্থাপন করলে কোন তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে তাকে কি বলে বাচ্চারা? তড়িৎ বলরেখা বলে। তো বোর্ডের দিক তাকায়, সাধারণত প্লাস চার্জের বলরেখা হয় বহির্মুখী, মাইনাস চার্জের বলরেখা কি হবে? অন্তর্মুখী। আর একটা প্লাস মাইনাস থাকলে প্লাস থেকে শুরু হবে, মাইনাসে গিয়া শেষ হবে। প্লাস থেকে শুরু হয়েছে মাইনাসে গিয়ে শেষ। যদি কি হয়, দুইটা প্লাস চার্জ হয়, একটা চার্জ রাখলে এটাও বিকর্ষণ করবে, ওইটাও কি বিকর্ষণ করবে, ফলে মাঝখানের কিছু এরিয়া থাকবে যেখানে চাইলেও কোনো বলরেখা থাকবে না, কারণ একটা বলরেখা আরেকটা বলরেখারে বিকর্ষণ করে দূরে সরাই দিছে। বুঝতে পারছো? তাহলে এটার ডাইরেকশনটা কোন দিক হবে? বাইরের দিক, কারণ কি প্লাস থেকে কোন দিকে হয়? বাইরের দিকে হয়। আর যদি দুইটা মাইনাস চার্জ থাকে তাইলেও কি হবে? একই কাহিনী ঘটবে, কারণ বলরেখা সবসময় একে অপরকে কি করে? বিকর্ষণ করে। একটা বলরেখা কখনো আরেকটা বলরেখারে ছেদ করবে না, কিন্তু এটা কি করবে বলতো? চার্জটাকে, বাইরের যে চার্জটা আনছিল সেটারে কি করবে? আকর্ষণ করবে, কিন্তু নিজেরা নিজেদেরকে কি করবে? বিকর্ষণ। কখনো একটা বলরেখা আরেকটা বলরেখারে ছেদ করতে পারবে না। কি করতে পারবে না? ছেদ করতে পারবে না, বুঝতে পারছো? কিন্তু আবার কি হবে? আকর্ষণ সৃষ্টি হইতে পারে চার্জের প্রতি, কিন্তু বলরেখা আরেকটা বলরেখারে কোনোদিন কি করবে না? আকর্ষণ করবে না। বলরেখার পরিমাণ যত বেশি থাকবে তড়িৎ ক্ষেত্র তত স্ট্রং হবে, বলরেখার পরিমাণ যত কম হবে বলরেখা তড়িৎ ক্ষেত্র তত কি হবে? দুর্বল হবে। বলরেখা কখনো বস্তুর ভিতরে যাইতে পারবে না। মনে করলা এইখানে নাই না, এখানে তো বলরেখা আছে, এখানে একটা বস্তু রাখছো, ওই বস্তুরে ভেদ করে চলে যেতে পারবে না, বস্তুর বাইরে থাকতে হবে। তার মানে এই জায়গাটুকু যদি বস্তু রাখো এখানে কোনো বলরেখাই থাকবে না। আবার যদি বস্তু না রাখো তাহলে কি হবে বলতো? বলরেখা থাকবে। তার মানে কখনো বলরেখা বস্তুর ভিতরে ঢুকতে পারে না, তার মানে কখনো তড়িৎ ক্ষেত্র কোনো বস্তুর ভিতরে ঢুকতে পারে না। তাহলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় পৃষ্ঠ থেকে, যায় কোন পর্যন্ত? অসীম পর্যন্ত, কিন্তু কখনো বস্তুর ভিতরে থাকতে পারবে না। বলরেখাগুলি সবসময় পরস্পরকে বিকর্ষণ করে একটা পার্শ্ব চাপ দিবে। সেজন্য খেয়াল করে দেখছো বলরেখা কিন্তু একটু বক্ররেখা, একটা চাপা বক্ররেখা মনে হইতেছে পাশের থেকে এগুলিকে চাপ দিতেছে। কি দিচ্ছে? চাপ দিতেছে। যে কোনো সময় যদি কোন একটা বলরেখাকে ঘেইসা কোনো স্পর্শক তল আঁকতে পারো, সেটাই ওই বিন্দুর প্রাবল্যের দিক নির্দেশ করবে। কিসের দিক? প্রাবল্যের। মানে এইখানে একটা স্পর্শক যদি আঁকো তাহলে এটাই প্রাবল্যের দিক, আবার এইখানে একটা স্পর্শক আঁকলে এটা কি? প্রাবল্যের দিক। তাহলে এক এক জায়গার মধ্যে প্রাবল্যের ডাইরেকশন কি হবে? এক এক রকম হবে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো, এইখানে প্রাবল্যের দিক কি এই রেখাটাই না, তার মানে এখানে কি দিক চেঞ্জ হয়েছে? কিন্তু এইটার ক্ষেত্রে দেখো একই রেখার উপর অনেকগুলি স্পর্শক হইতে পারে না, ফলে একই রেখার মধ্যে অনেক ডাইরেকশনে প্রাবল্য কাজ করতে পারে। কিন্তু যদি বিচ্ছিন্ন কোনো চার্জ থাকে সেটার ডাইরেকশন কয়টা? একটাই, সেটার ডাইরেকশন আর চেঞ্জ হবে। বুঝে আসেন এই কথাগুলি? তাহলে এই কথাগুলি বইয়ে লেখা আছে, আর একটু রিডিং দিতে হবে, কারণ এখান থেকে অবজেক্টিভ আসে। তাহলে বইয়ের মধ্যে আবেশ রেখা সম্পর্কে কিছু কথা লেখা আছে, লেকচার বুকে লেখা আছে, ওগুলি দেখে লইতে হবে। উঠাই এগুলি হেডিং দিতে পারো, তড়িৎ বলরেখার মানচিত্র।
তড়িৎ বলরেখার মানচিত্র। বলরেখার একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে সেই বলরেখার পরিমাণ দেখা তড়িৎ প্রাবল্য হিসাব করা যায়। কি হিসাব করা যায়? তাহলে লেখো বলরেখার একক হচ্ছে ওয়েবার। লেখো বলরেখার একক হচ্ছে ওয়েবার। তোমাদের চুম্বক নাই থাকলে ওয়েবার নিয়ে ডিটেলস কথা বলতাম। প্রকাশ, বলরেখাকে প্রকাশ করা হয় ফাই চিহ্ন দিয়ে। কি দিয়ে? ফাই চিহ্ন দিয়ে। কোন তড়িৎ ক্ষেত্রের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একটা বৈশিষ্ট্য লিখতেছি। কোন তড়িৎ ক্ষেত্রের ফাই আর নাল সেট, এটা যদি এখনো না শিখো আমি কিভাবে যাবো বলো? এটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য আছে না? এটা নাল সেট আর এটা ফাই, তো তোমাদের জানা উচিত। কি ছিল আমি জানি? কোন তড়িৎ ক্ষেত্রের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কোন তড়িৎ ক্ষেত্রের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে গমনকারী কোন তড়িৎ ক্ষেত্রের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে গমনকারী বলরেখার সংখ্যা ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর প্রাবল্যের সমানুপাতিক। বুঝছো? কিসের সমানুপাতিক? প্রাবল্যের সমানুপাতিক। একটু বোর্ডের দিক তাকাই। তাহলে মনে করলা এস ক্ষেত্রফলের যে তড়িতের ক্ষেত্রে নরমালি ক্ষেত্রফলকে এরিয়া এ দিয়ে লিখছো না? তড়িতের ক্ষেত্রফলকে আমরা এস দিয়ে লিখি। তড়িতের যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফলকে কি দিয়ে লিখি? এস। এস সারফেসের মধ্য দিয়ে যদি ফাই পরিমাণ তড়িৎ শক্তি যায়, মানে বলরেখা যায়, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ যাবে? ফাই বাই এস। তাহলে ফাই বাই এস কিসের সমানুপাতিক? প্রাবল্যের সমানুপাতিক। তাহলে বলছে প্রাবল্যের সমানুপাতিক হইলে প্রাবল্য যদি কি হয়, ই হয়, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠাইলে কি আসবে? এই এসআই এককে এর ভ্যালুকে 1 ধরা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 5/s ইকুয়াল টু কত? ই। বুঝছো না? বুঝলেন? কখন? খালি এসআই এককে না, যদি তড়িৎ ক্ষেত্রের লম্ব বরাবর বলরেখা যায়। কিন্তু বলরেখা কোণ করে যাইতে পারে না? পারে না? পারে না? তাহলে বলরেখা যদি কোণ করে যায়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, বলরেখা যদি কোণ করে যায় বা তড়িৎ প্রাবল্য যদি কোণ করে হয়, তখন সেটাকে কি বরাবর নিতে হবে? তখন তাকে লম্ব বরাবর নিতে হবে না? কি বরাবর নিতে হবে? তাহলে এটা হচ্ছে একটা তল ধরলা, তলের লম্ব হচ্ছে এটা, এটা হচ্ছে সারফেসের দিক, এটা হচ্ছে প্রাবল্যের দিক। তাহলে দুইটা কি একদিকে না ভিন্ন দিকে? তাহলে হয় প্রাবল্যরে সারফেসের দিক নিতে হবে, অথবা সারফেসে প্রাবল্যের দিকে নিতে হবে, নাহলে লম্ব হবে না। কি হবে না? বোর্ডের দিক তাকাইতে বলছে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছি। হয় প্রাবল্যরে সারফেসের দিক নিতে হবে, অথবা সারফেসে প্রাবল্যের দিক দিতে হবে, নাহলে কি লম্ব হবে না। তাহলে একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। তাইলে আমরা কি করলাম? এই প্রাবল্যরে সারফেসের দিক নিয়ে আসলাম, তাহলে কোন করছে কার সাথে? লম্বের সাথে। কার সাথে? লম্বের সাথে। তাহলে যার বরাবর কোন করছে সেটা কি বলতো? ই কস থিটা না? কি হবে? তার মানে যদি থিটা কোণে ক্ষেত্র কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি বলতো? ই কস থিটা ইকুয়াল টু কত বলতো? ফাই বাই কত? এস।
তার মানে ফাই ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো, ইএস কস থিটা। তার মানে ফাই সমান কত লেখা যায়? বুঝছি না, বুঝিনি, বুঝছি। তার মানে তড়িৎ প্রাবল্য এবং ক্ষেত্রফলের ডট প্রোডাক্ট কি হবে? তড়িৎ প্রাবল্য এবং ক্ষেত্রফলের ডট প্রোডাক্ট কি হবে? তড়িৎ ফ্লাক্স বা বলরেখার সংখ্যা। বুঝছি না, বুঝি নাই। এখানে ছোট্ট একটা কথা আছে, তোমাদের সাথে একটু বইলা নেই আমরা। এখানে ক্ষেত্রফলটা একটা ক্ষেত্র বা ক্ষেত্রফল যেটাই বলো, ক্ষেত্রফল দুই ধরনের হয়। একটা হচ্ছে ওপেন ক্ষেত্রফল আর একটা হচ্ছে ক্লোজড ক্ষেত্রফল। ওপেন ক্ষেত্রফলকে আমরা 2D ক্ষেত্রফল বলি, আর ক্লোজ ক্ষেত্রফলকে আমরা 3D ক্ষেত্রফল বলি। এটা হচ্ছে উন্মুক্ত ক্ষেত্রফল, এটা হচ্ছে বদ্ধ পথের ক্ষেত্রফল। 2D বলতে একটা সারফেসের ওপেন সারফেস কি, যেমন মনে করলে এটা একটা তল, আমার হাত একটা তল, এই হাতের তলটা বা এই যে এটার কথা চিন্তা করে, এটা হচ্ছে একটা তল। এই তলের ক্ষেত্রফল দুই ধরনের হইতে পারে। আমি যদি এই পৃষ্ঠটার কথা চিন্তা করি, তাহলে তলের ক্ষেত্রফল, তল এটা, ক্ষেত্রফল পাবো এটার। কিন্তু ক্ষেত্রফলকে যদি ভেক্টর হিসাবে চিন্তা করি, তাহলে ক্ষেত্রফলের ডাইরেকশন হবে তলের লম্ব বরাবর। তলের কি বরাবর? ওয়েদার ইট ইজ আউটসাইড অর ইনসাইড, মানে বহির্মুখী তল হইতে পারে, আবার অন্তর্মুখী তল হইতে পারে। কথা কি বুঝতে পারছো? তাহলে ওপেন সারফেস বলতে বুঝাইতে চাইতেছে, যেমন এই যে এই তলটার কথা চিন্তা করো, এটা একটা ওপেন সারফেস, এটা বাইরের দিকও খোলা, ভিতরের দিক বা নিচের দিকও কি খোলা, ফলে এটা বাইরেও ক্ষেত্রফলের ডাইরেকশন হইতে পারে, আবার ভিতরেও ক্ষেত্রফলের কি হইতে পারে, ডাইরেকশন হইতে পারে। কথা বুঝছো? এটা বলে কি সারফেস? ওপেন সারফেস। তাহলে ওপেন সারফেস ক্ষেত্রফল, আমি যদি বলি ক্ষেত্রফল কি, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফল কিন্তু এটার, ক্ষেত্রফল কিন্তু এটার, কিন্তু ক্ষেত্রফলের ডাইরেকশন বললে তলের লম্ব বরাবর হয় বাইরের দিকে অথবা ভিতরের দিকে। যদি 2D সারফেস বলে, তাহলে ক্ষেত্রফলের ডাইরেকশন কি, বহির্মুখী হইতে পারে, আবার কি হইতে পারে, অন্তর্মুখী হইতে পারে, অন্তর্মুখী হইতে পারে। কিন্তু যাই হোক না কেন, তলের কি বরাবর, লম্ব বরাবর। তলের কি বরাবর, লম্ব বরাবর হয় বাইরের দিকে অথবা কি দিকে, ভিতরের দিকে। কিন্তু বদ্ধ পথ বললে বুঝবা ভিতরের দিকটা বন্ধ, বাইরের দিকটা কি খোলা। তাহলে বদ্ধ পথ হলে সবসময় ডাইরেকশন হবে বহির্মুখী। ডাইরেকশন কি হবে? কথা বুঝছেন না, বুঝেন নাই? তাহলে আমরা তড়িতের ক্ষেত্রে সাধারণত বদ্ধ তল নিয়েই কাজ করি, কারণ তড়িতের চার্জগুলি সারফেসেই থাকে। সারফেসের বহির্মুখী ক্ষেত্রটাই হচ্ছে ক্ষেত্রফলের দিক। তাহলে ক্ষেত্রফল সারফেসের, কিন্তু ক্ষেত্রফলের দিক কোন দিক, লম্ব বরাবর বাহিরের দিকে। কোন দিকে? যেমন এই এটার কথা চিন্তা করো, এই তলের ক্ষেত্রফলের দিক কোন দিক হবে, বাইরের দিকে। কোন দিকে? এই ক্ষেত্রফলের দিক বাইরের দিক কোন দিক, এই যে এটা কিন্তু ক্ষেত্রফল, বুঝছো না, বুঝো না? আবার এই ক্ষেত্রফলের দিক কোন দিক হবে, এই দিকে। তাহলে কথা কি, লম্ব বরাবর কোন দিকে, তাহলে এইটা কিন্তু আবার লম্ব বরাবর বাইরের দিক না, লম্ব বরাবর বাইরের দিকে, এটা মনে রাখবো। তাহলে সারফেসের দিক সবসময় বহির্মুখী। কোনমুখী? যেহেতু বদ্ধ পথ বলতেছি, সেহেতু সারফেসের দিক কোন দিকে হবে, বহির্মুখী হবে, কিন্তু কি বরাবর, লম্ব বরাবর। তলের উপর কি বরাবর, লম্ব বরাবর। ওটাই। আবার বলো। অবজেক্টটা কি সেটা দেখে লাভ নাই, তলটা কেমন সেই তল দেখতে হবে। যদি বলে অবজেক্টটা 3D কিন্তু তল 2D, মানে অবজেক্টের সাথে তলের কিন্তু ফ্যাক্টর নাই, তল কিন্তু সবসময় 2 ডাইমেনশনাল। কথা বুঝেন নাই? মানে তল কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য কয়টা মাত্রা লাগে, দুইটা, দৈর্ঘ্য গুণন কত, প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সবসময় কি, 2 ডাইমেনশনাল। কথা বুঝতে পারছো? কিন্তু তলের যদি উন্মুক্ত তল বলে, সেটার বহির্মুখী তল আছে, অন্তর্মুখী তল আছে, সেটা হচ্ছে 2D সারফেস। আর যদি খালি বহির্মুখী সারফেস হয়, অন্তর্মুখী সারফেসটা কালেক্ট না করি, সেক্ষেত্রে এটার নাম কি হবে, 3D সারফেস। কথা বুঝতে পারতেছো? তোমাদের তড়িতের ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারের সব 3D সারফেস। গাউসের সূত্র বাকি আছে, আমরা এখান থেকে কন্টিনিউ করব তোমাদের জন্য। উঠাও, এটা সুন্দর করে আগে উঠাও। আমাদের হোমওয়ার্ক আগের গুলি থাকবে, আগামী দিন সলভ হবে
সাথে টপিক 5টা থাকবে। আগের হোমওয়ার্কের সাথে টপিক 5টা থাকবে। বুঝতে পেরেছ? আগামী দিন আমরা চ্যাপ্টার ক্লোজ করব। উঠাও, আগে না উঠে এই ব্যাগ গুছাই লইছো, তো ভালো লোক না তোমরা।